মৃত্যুপুরীর রহস্য। ভয় মানে ভূতের ভয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৃত্যুপুরী রহস্য। ভয় মানেই ভূতের ভয়। সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্যুপুরী রহস্যের আজকের ঘটনায়। আমি অরিন্দম আবারও চলে এসেছি নতুন দুটি ঘটনা নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে ঘটনা দুটি আছে, ঘটনা দুটি আপনাদের খুবই ভয় পাওয়াবে। নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক বৃহস্পতি ও রবিবার আমরা চলে আসি নতুন নতুন গল্প উপহার দিতে। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন মৃত্যুপুরী রহস্য @gmail.com অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9810469466 বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। আজকে আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি যেমন বীভৎস তেমনি ভয়াবহ ঘটনা। ঘটনাটি বেশ 1 বছর আগে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। সাংবাদিকের কাছে একজন ডোম ঘটনাটি বলেছিল। আমি তার ভাষাতেই ঘটনাটি বললাম। আমি যখন ডোমের চাকরি পেলাম তখন আমাকে অনেকেই বারণ করেছিল ডোমের চাকরি না করতে, কিন্তু আমি ছিলাম খুব সাহসী লোক আর বয়সে জোয়ান। মানুষের কথা কি আর চাকরি ছাড়া যায়, তাও আবার সরকারি চাকরি। আমি কাজে সময় মতো যোগ দিলাম। প্রথম দিন শুধু দেখলাম ওরা কিভাবে লাশ কাটছে। দেখলাম লাশ কাটার আগে ডোমেরা মদ খায়। আমি ভেবেছিলাম বুঝি পচা গন্ধ ভুলে থাকতেই ওরা বুঝি মদ খায়। আমি কথা ওদেরকে বলতেই ওরা হাসলো আর আমায় বলল, কেন খাই আস্তে আস্তে নিজেই বুঝে যাবে। আমি ডোম সম্প্রদায়ের লোক হলেও আমি মদ খেতাম না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাতে আমার ডিউটি ছিল। আমার ওস্তাদ মানে আমার সিনিয়র ডোম আমাকে বলল, রাতে আলো জেলে রাখিস আর রাতে লাশ ঘরে ঢুকিস না। যা হোক, আমি সেই রাতে খেয়ে দিয়ে লাশ ঘরে চলে গেলাম। যে ঘরে লাশ থাকে সেখানে একটু উকি দিয়ে দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা। দেখে নিয়ে দরজা বন্ধ করে পাশের রুমে চলে এলাম এবং আলো জেলে শুয়ে পড়লাম। সে রাতে আমার কেন জানি না ঘুম আসছিল না আর মনে কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছিল। একটু মনে হয় চোখ লেগে এসেছিল। এমন সময় হঠাৎ কারেন্ট চলে গেল। সাথে সাথে চারিদিক ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল আর সেই সাথে অসহ্য গরমে ঘেমে নিয়ে উঠলাম। না, আর পারা যায় না। এমন গরমে কি ঘুমানো যায়? আমি উঠে বসলাম। মনে মনে ভাবলাম, কেন যে একটা পাখা আনলাম না। এই ভেবে নিজের ওপরই ভীষণ রাগ হচ্ছিল। আমি উঠে বসলাম। এমন সময় মনে হলো লাশ ঘরে কিসের যেন শব্দ হচ্ছে। ব্যাপারটা কি? কোনো শিয়াল কুকুর কি লাশ ঘরের আলগা জানলার ভেতর দিয়ে লাশ খাওয়ার জন্য ঢুকে পড়ল? এই ভেবে আমি অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে আন্দাজে লাশ ঘরের দরজা খুললাম আর দেখলাম লাশ ঘরের জানলার কাছ দিয়ে চাঁদের আলোয় ঘরটা আবছা আলোকিত হয়ে আছে। আমার মনে পড়ে গেল আজ একটি ফাঁসি দেওয়া 3 দিন আগের ফুলে ওঠা বীভৎস এক মেয়ের লাশের কথা। সে তার স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করেছিল। তার চেহারা এতটাই বীভৎস হয়ে গিয়েছিল যে দেখে আমরা পর্যন্ত শিউরে উঠেছিলাম। মেয়েটার কোমর পর্যন্ত কোকড়ানো চুল ছড়িয়ে আছে মাথার চারপাশে আর চোখ দুটি যেন কোটর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে আর তার লাল জিভটা আধ বেরিয়ে আছে। সেই সাথে তার 2 হাত দুটো উঁচু হয়ে আছে, যেন সেই ভয়াবহ লাশটা কারো গলা টিপে ধরবে এক্ষুনি। যে আমি কোনোদিনও ভয় বলে কি জানতাম না আর মদ খাওয়া ছাড়াই অবলীলায় লাশ কাটতাম, সেই আমার মনে হলো
আমার বুকের হৃৎপিণ্ড যেন আমার গলার উপর উঠে আসছে। আমি দেখলাম সে জানলার কাছে দাঁড়িয়ে আছে পিছন ফিরে। তার কোমর পর্যন্ত চুল তার সাদা কাপড়ের উপরে পিঠের উপর ছড়িয়ে আছে। আমার আওয়াজ পেয়ে সে আস্তে আস্তে পেছন ফিরে দাঁড়ালো, আর তার সেই ভয়াল চোখ দিয়ে আমার দিকে তাকালো। হাত দুটো উঁচু করে তুলে ধরে ধীরে ধীরে আমার দিকে আসতে লাগলো, থপ 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 করে। তার প্রতি পদক্ষেপের সঙ্গে সঙ্গেই তার সেই আধ হাত বেরিয়ে আসা জিভ দিয়েই টপ টপ করে রক্ত ঝরে পড়তে লাগলো। এই বীভৎস দৃশ্য একলা লাশ ঘরে আমাকে ভয়ে অবশ করে ফেলল। আমি যে ভয়ে চিৎকার করব কেন জানি না, আমি চিৎকার করতে পারছিলাম না। দৌড়ে পালাবো, কিন্তু পা যেন অবশ হয়ে গেছে। সে আমার দিকেই এগিয়ে আসছে। আমি মনে মনে ভাবলাম, আজ বুঝি আমার আর নিস্তার নেই। কি করব আমি বুঝে উঠতে পারছিলাম না। সেই ভয়াবহ রাতে শুধু আমি একাই একজন জীবিত মানুষ, আর কেউ কোথাও নেই যে আমার প্রাণ বাঁচাবে। যখন সে আমার কাছে প্রায় চলেই এসেছে, তখন প্রাণ বাঁচানোর তীব্র চাহিদায় নিজে প্রাণপণে চিৎকার করে অন্ধকারের মধ্যে দৌড় দিলাম। তখন আমার একটাই উদ্দেশ্য, লাশঘর থেকে যেভাবেই হোক বাইরে চলে আসা। কিন্তু ভীষণ ভয়ে আমি তখন অন্ধকারে দিশেহারা, তাই আর দরজা খুঁজে পাচ্ছিলাম না। এদিকে আমার পেছনে ক্রমাগত সেই থপ থপ পায়ের শব্দ শুনতে পাচ্ছি, যেন আজ আমার আর নিস্তার নেই সেই পিশাচিনীর হাত থেকে। এভাবে দৌড়াতে দৌড়াতে আমি আর স্নায়ুর চাপ সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। তারপর কি ঘটেছিল আমার আর মনে নেই। পরদিন আমাকে জ্ঞান হারা অবস্থায় দেখে হাসপাতালে পাঠানো হয়। তারপর বেশ কিছুদিন আমি সেই রাতের ভয়াবহ দৃশ্যের কথা ভেবে ঘুমাতে পারতাম না। আজও সেই কথা ভেবে আমি ভয়ে শিউরে উঠি। এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তবে ঘটনাটিতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। শেওড়াফুলি নিস্তারিণী কালী দক্ষিণাকালী হিসাবে পূজিত হন। গঙ্গার ধারে স্টেশন সংলগ্ন এলাকায় রয়েছে এই মন্দির। এবার 198তম বছরে পা দিল এই পুজো। এবার আসি আসল ঘটনায়। ঘটনাটি 1827 সালের ঘটনা। বর্ধমানের পাটুলির রাজা ছিলেন হরিশ্চন্দ্র দত্ত রায়। রাজা হরিশ্চন্দ্রের 3 রানী ছিল। তার বড় রানীর নাম ছিল সর্বমঙ্গলা। হরিশ্চন্দ্রের 3 রানীর মধ্যে নিত্যদিন অশান্তি লেগেই থাকত। এইরকম একদিন নারায়ণপুরের প্রাসাদে ফিরে 3 রানীর ঝগড়া দেখে অগ্নিশর্মা হয়ে ওঠেন রাজা। রাগের মাথায় তরবারি দিয়ে তিনি বড় রানীকে হত্যা করেন। বর্ধমানের পাশাপাশি শ্রীরামপুর শেওড়াফুলি বৈদ্যবাটি অঞ্চলে রাজার অনেক সম্পত্তি ছিল। ঘটনার দিন কয়েক পরে বিষণ্ণ রাজা একদিন রাতে ঘোড়া ছুটিয়ে শ্রীরামপুরে চলে আসেন। সেখানে তার পূর্বপুরুষ প্রতিষ্ঠিত রাম সীতা মন্দিরে সারা রাত বসে থাকেন এবং নিজের করা পাপের জন্য অনুশোচনা করতে থাকেন আর ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। একসময় ক্লান্তিতে অবসাদে তিনি এক প্রকার ঘুমিয়ে পড়েন। তারপর তিনি স্বপ্ন দেখেন। তিনি দেখেন স্বয়ং মা কালী তাকে বলছেন, হরিশ্চন্দ্র, গঙ্গার পাড়ে আমার মন্দির নির্মাণ কর। তুই যে পাথরের ওপর শুয়ে আছিস, সেই পাথর দিয়ে আমার বিগ্রহ নির্মাণ কর। পরদিন সকালে তিনি তার প্রাসাদে ফিরে এসে কাল বিলম্ব না করে তার দেহরক্ষীকে আদেশ করেন সেই পাথরটিকে তুলে আনার জন্য। কথা মতো তার দেহরক্ষী তার দলবল নিয়ে সেই পাথরটি নিয়ে আসে। পাথর তো নিয়ে আসা হলো, কিন্তু রাজামশাই পড়লেন এক সমস্যায়। সেই পাথর কেটে মায়ের মূর্তি বানানোর
কোনো শিল্পী তিনি খুঁজে পাচ্ছিলেন না। হঠাৎ পরের দিন রাজদরবারে একজন শিল্পী এসে হাজির। তিনি বললেন তিনি স্বপ্ন দেখেন মা তাকে আদেশ করছেন এখানে এসে মায়ের বিগ্রহ নির্মাণ করার। তারপর সেই পাথর দিয়ে তৈরি হয় কালী মূর্তি। শেওড়াফুলিতে গঙ্গার পাড়ে মন্দির স্থাপন করে প্রতিষ্ঠা করেন দক্ষিণাকালীর। দেবীর অধিষ্ঠান পঞ্চমুণ্ডির আসনে। মন্দিরে কোনো ঘট নেই। দেবীর হাতে রয়েছে তরবারি, যা আজও সেই রাজপরিবারের স্মারক বহন করে চলেছে। এমনও কথা প্রচলিত রয়েছে মন্দিরের সেই বড় রানীকেই দেবী রূপ দিয়েছিলেন রাজা। প্রিয় বন্ধুরা, এই মন্দির সম্পর্কিত আরও একটি বিশেষ ঘটনা হলো রানী রাসমণি স্বামী মারা যাওয়ার পর বজরায় করে কাশী যাচ্ছিলেন। শেওড়াফুলির নিস্তারিণী ঘাটে আসার সময় তিনি একটি ফুটফুটে বাচ্চাকে দেখেন লাল পাড় সাদা শাড়িতে। মন্দিরে এসে দেখেন ওই মেয়েটির সাথে কালী মূর্তির খুবই মিল রয়েছে। তারপর তিনি কাশী না গিয়ে জানবাজারে ফিরে যান। তার 24 বছর পর দক্ষিণেশ্বরের কালী মন্দির স্থাপিত হয়। নিস্তারিণী কালীর অনুকরণেই দক্ষিণেশ্বরের কালী। সারা বছর নিস্তারিণী মন্দিরে পুজো হয়। প্রত্যেক অমাবস্যায় বিশেষ পুজো পাঠ ও ছাগল বলি দেওয়া হয়। কৌশিকী অমাবস্যায় রাতে বিশেষ পুজো হয় এই মন্দিরে। আর কালী পুজোর সময় সারা দিন ধরে চলে পুজো পাঠ, হোমযজ্ঞ আর চণ্ডীপাঠ। পরদিন হয় ভোগ বিতরণ। বিখ্যাত এই পুজো দেখতে জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসেন এই মন্দিরে। নিস্তারিণী মায়ের কাছে মন থেকে কিছু চাইলে তা পূরণ হয় বলে বিশ্বাস ভক্তদের। আজও সেই বিশ্বাসের টানে দূর দূর থেকে নিস্তারিণী মন্দিরে ভিড় জমায় ভক্তরা। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তবে বন্ধু বান্ধব, পরিবার পরিজনের সাথে শেয়ার করে দিন। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে আগামী দিন। মৃত্যুপুরীর রহস্য, ভয় মানে